নবম শ্রেণীর ছাত্রছাত্রী, সামনেই তোমাদের পরীক্ষা, আর কয়েকদিন পর থেকে পরীক্ষা। তো ঠিক তার আগ মুহূর্তে আজকে অত্যন্ত কমন প্রশ্নের একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। এখানে মূলত শর্ট প্রশ্নের ক্লাস নিয়ে আসলাম। তো এই প্রশ্নগুলি তোমরা তোমাদের হলে দেখবে বিভিন্নভাবে এসে থাকে। কখনো একটি প্রশ্নের 3টি বা 4টি উত্তর দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, কিংবা ডান দিক বা দিক মিলানো থাকে, কিংবা শূন্যস্থান থাকে। এরকম বিভিন্নভাবে এই প্রশ্নগুলো এসে থাকে। তো যে ভিডিওটি আজকে দিচ্ছি তোমাদের, এখান থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্নই দেখবে তোমরা কমন হয়ে যাবে সামনের পরীক্ষার জন্য। তো তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, পারলে প্রশ্নগুলি লিখে নেবে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা আছে। আর ঠিক তার আগ মুহূর্তে এই ভিডিওটি তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা অবশ্যই নিজেরা দেখবে এবং লিখে নেবে। আর তোমাদের যারা বন্ধু আছে তাদের কাছে যত বড় বেশি শেয়ার করে দেবে, তাহলে তোমাদের জন্য তোমাদের বন্ধুরা উপকৃত হবে, যে এই ভিডিওটা দেখে তাদেরও নাম্বার কিছুটা অবশ্যই বাড়বে। তো আজকে দেখে নাও তোমাদের জন্য কি কমন প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, 1 নম্বরে আছে, ইউরোপের কোন দেশকে সমুদ্রের রানী বলা হয়? ইউরোপের সমুদ্রের রানী বলা হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ড দেশকে সমুদ্রের রানী বলা হয়। 2 নম্বর আছে, আমি বিপ্লবের ধ্বংসকারী। আমি বিপ্লব আর আমি বিপ্লবের ধ্বংসকারী, এই উক্তিটি কার? 2 নম্বর প্রশ্নটি, এই উক্তিটি করেছেন নেপোলিয়ন বোনাপার্ট। তিনি বলেছিলেন যে আমি বিপ্লব এবং আমি বিপ্লবের ধ্বংসকারী। 3 নম্বরে, ডাইরেক্টরি নামে প্রজাতান্ত্রিক শাসন ইউরোপের কোন দেশে চালু হয়েছিল? ডাইরেক্টরি নামে প্রজাতান্ত্রিক শাসন ইউরোপের কোন দেশে চালু হয়? এটি হয় ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে ডাইরেক্টরি শাসন চালু হয়েছিল। 4 নম্বর, ফ্রান্সের বাধ্যতামূলক শ্রম করের নাম কি? ফ্রান্সের বাধ্যতামূলক শ্রম করের নাম কি? এটি হবে কর ভি। ফ্রান্সের বাধ্যতামূলক শ্রম করের নাম হলো কর ভি। 5 নম্বরে, পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটি কার লেখা? পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটি মন্তেস্কুর লেখা। ফরাসি দার্শনিক মন্তেস্কুর লেখা। 6 নম্বরে, ফ্রান্সকে অর্থনৈতিক জাদুঘর, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছে? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। 7 নম্বরে, নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোরসিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? কোরসিকা দ্বীপে।
8 নম্বর আছে ব্যাংক অফ ফ্রান্স। ব্যাংক অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ব্যাংক অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? এটি হলো 1807 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ ফ্রান্স। যদি এখানে দেওয়া থাকে কে প্রতিষ্ঠা করে, তাহলে নেপোলিয়ন বোনাপার্ট। যেভাবে হোক উত্তরটা তোমরা পেয়ে যাবে। 9 নম্বরে চার্লস বোনাপার্ট ছিলেন কে? অর্থাৎ চার্লস বোনাপার্ট কে ছিলেন? ইনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টের পিতা। ঘুরিয়ে দিতে পারে নেপোলিয়ন বোনাপার্টের পিতার নাম কি? তাহলে হবে চার্লস বোনাপার্ট। চার্লস বোনাপার্ট। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রশ্নটা হলো 10 নম্বরের প্রশ্ন। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। এরপর হলো দিদেরো ও এলেনবার্গ কে ছিলেন? দিদেরো ও এলেনবার্গ কে ছিলেন? এরা ছিলেন বিশ্বকোষ নামক গ্রন্থের রচয়িতা। ফ্রান্সের বিশ্বকোষ নামক গ্রন্থের রচয়িতা ছিলেন দিদেরো এবং এলেনবার্গ নামক দুজন ব্যক্তি। 12 নম্বরে কোন যন্ত্রের সাহায্যে মানুষের শিরচ্ছেদ করা হতো? অর্থাৎ ফ্রান্সে কোন যন্ত্রের সাহায্যে মানুষের শিরচ্ছেদ করা হতো? এটি হলো গিলেটিন যন্ত্রের সাহায্যে। গিলেটিন যন্ত্রের সাহায্যে। আবার এটা প্রশ্ন হতে পারে গিলেটিন যন্ত্র আবিষ্কার কে করেন? তাহলে তো হবে কি মিস্টার গিলেটিন। মিস্টার গিলেটিন গিলেটিন যন্ত্র আবিষ্কার করেন। তার নাম অনুযায়ী এই যন্ত্রের নাম হয় গিলেটিন যন্ত্র। 13 নম্বরে ইউরোপের দ্বিতীয় জাস্টিয়ান নামে কে পরিচিত? ইউরোপের দ্বিতীয় জাস্টিয়ান নামে পরিচিত নেপোলিয়ন বোনাপার্ট। অর্থাৎ তিনি যে সংস্কারমূলক কাজ করেছিলেন, যে ভালো ভালো কাজ করেছিলেন এই গোটা ইউরোপীয়রা, তার জন্য প্রাচীন জাস্টিয়ানের সঙ্গে, প্রাচীন রাজা জাস্টিয়ানের সঙ্গে তাকে তুলনা করা হয়। অর্থাৎ দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। 14 নম্বরে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কোন দেশের বিরুদ্ধে জারি করা হয়? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের বিরুদ্ধে জারি করা হয়। কোন দেশের বিরুদ্ধে? ইংল্যান্ডের বিরুদ্ধে। যদি দেওয়া হয় কোন দেশ জারি করে, তাহলে কি হবে না ফ্রান্স দেশ জারি করে। কে জারি করে? নেপোলিয়ন বোনাপার্ট। এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। 15 নম্বর আছে কোন রাজার রাজত্বকালে ফ্রান্সে বিপ্লব হয়েছিল? কোন রাজার রাজত্বকালে ফ্রান্সে বিপ্লব হয়? এটা হয়েছিল ষোড়শ লুইয়ের রাজত্বকালে। যখন ফ্রান্সে বিপ্লব হয় বা ফরাসি বিপ্লব হয়, তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ষোড়শ লুই। আমি আবারও বলছি, তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেবে, সম্পূর্ণ প্রশ্নটাই মুখস্থ করবে। এখান থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা সামনের পরীক্ষায় কমন অবশ্যই পাবে, কারণ এই প্রশ্নগুলি বিভিন্নভাবে বিভিন্নবার এসে থাকে। ডান দিক বা দিক মিলানো, অপশন প্রশ্ন 3টি বা 4টি উত্তর দিতে হবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। এরকমভাবে এই প্রশ্নগুলি অবশ্যই আসে, আর তোমরা এখান থেকে কমন অবশ্যই পাবে। আর এখনো পর্যন্ত বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। আর বন্ধুদের কাছে যত বেশি ভালো শেয়ার করে নেবে।
এরপরে প্রশ্ন হলো কোন দেশকে ইউরোপের বিপ্লবের জননী বলা হয়? কোন দেশকে ইউরোপের বিপ্লবের জননী বলা হয়? এটি ফ্রান্সকে বা ফরাসি দেশকে ইউরোপের বিপ্লবের জননী বলা হয়। 18 নম্বরে নেপোলিয়ন বোনাপার্টের অর্থাৎ নেপোলিয়নের মায়ের নাম কি? নেপোলিয়নের মায়ের নাম ছিল লেটেজিয়া। নেপোলিয়নের মায়ের নাম হলো লেটেজিয়া। বাবার নাম কি বললাম? চার্লস বোনাপার্ট। নেপোলিয়নের বাবার নাম চার্লস বোনাপার্ট আর মায়ের নাম হলো লেটেজিয়া। লেটেজিয়া। এটা 18 নম্বর প্রশ্নে আছে। 19 নম্বরে রোবোস্পিয়ার কোন ফ্রান্সের কোন দলের বাস্কন ক্লাবের সদস্য ছিলেন? রোবোস্পিয়ার ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন? তাহলে কি হবে? জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। বা এটাও দিতে পারে রোবোস্পিয়ার কে ছিলেন? তাহলে হবে জ্যাকোবিন নায়ক। রোবোস্পিয়ার ছিলেন জ্যাকোবিন নায়ক বা সন্ত্রাসের শাসনের নায়ক যদি কি হয়, এইটা প্রশ্ন আসে সন্ত্রাসের শাসনের নায়ককে, তাহলেও রোবোস্পিয়ার হবে। তো এখানে প্রশ্ন আছে রোবোস্পিয়ার ফ্রান্সের কোন ক্লাবের সদস্য ছিলেন? জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। 20 নম্বরে ঐশ্বর্যের ইন্দ্রপুরী কাকে বলা হয়? ঐশ্বর্যের ইন্দ্রপুরী কাকে বলা হয়? এটা হলো টুইলারি রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। কাকে? টুইলারি রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়। এরপরে 21 নম্বর প্রশ্ন, কোর্ট নেপোলিয়নে মোট বিধির সংখ্যা কত ছিল? কোর্ট নেপোলিয়নে মোট বিধির সংখ্যা ছিল 2287টি। 2287টি। তো আজকে তোমাদের 21টি প্রশ্ন দিলাম, তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই পরীক্ষার মধ্যে এবং আগামী দিনে বিভিন্ন ক্লাসে বিভিন্ন প্রশ্ন এখান থেকেই তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আবারও আমি বলছি, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা কমন পাবে, তাই তোমরা বারবার করে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে। বাই।